আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আজকে একটা লেকচার শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি অফ স্ট্যাটিস্টিক্স, অ্যাকচুয়ালি বেসিক ইনফরমেশনের এটা হচ্ছে সেকেন্ড লেকচার। এই লেকচারের এখানে স্লাইডে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্লাইড টপিকস এন্ড সাবজেক্ট কোডটা উল্লেখ করা নাই, এই কারণে যেটা এই আহ, মানে বেসিক স্ট্যাটিস্টিক্সটা বিভিন্ন ওই অনার্সে কোড নাম্বার ভিন্ন হওয়াতে আমরা এখানে কোনো সাবজেক্ট পার্টিকুলার কোনো সাবজেক্ট কোড এখানে ইউজ করিনি। কারণ এটা এই বেসিক ইনফরমেশন অফ স্ট্যাটিস্টিক্স, এটা স্ট্যাটিস্টিক্স অনার্সেও আছে। তারপরে অন্যান্য যেই সব মানে অনার্স সাবজেক্টের সাথে স্ট্যাটিস্টিক্স রিলেটেড এই বিষয়টা সবগুলোর সাথে আছে। যেন পার্টিকুলার আমরা এখানে কোড ইউজ করি না, নামগুলোও হয়তো ভিন্ন ভিন্ন হবে। তবে এখানে যে যে স্লাইড টপিকস, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা স্লাইড টপিক, যেটা সেটা হচ্ছে প্রাইমারি ডাটা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং গ্রাফ। এটার উপর দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট লেকচার, এবং সিরিয়ালি আমরা লেকচার নাম্বার বেসিকের এটা হচ্ছে সেকেন্ড লেকচার। এখানে এইভাবে আমি এখানে দেখানো হয়েছে। এর আগে জাস্ট হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স ডেফিনেশন এবং স্ট্যাটিস্টিক্স এর ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ডিসক্রিট, কন্টিনিউয়াস, গুণবাচক, সংখ্যাবাচক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটু নতুন টপিকসে যাব, সেটা হচ্ছে প্রাইমারি ডাটা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এন্ড গ্রাফ। মানে প্রত্যেকটা আলাদা আলাদা, যার যার ক্ষেত্রে তিনটা বিষয় আছে। আমি দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট লেকচার ট্রাই করব এইটার মানে এই স্লাইডের এই লেকচারের ভিতরে এইগুলো সবগুলো 15টা টপিকস চলে আসবে। কোশ্চেন গুলো এখানে সেভ করা আছে, ট্রাই করবো এর ভিতরে এটা কমপ্লিট করার জন্য। না হইলে হয়তো আমরা এইটারই সেকেন্ড লেকচার একটা তৈরি করবো। যাই হোক, আমরা এই তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে মূল স্লাইডে। স্লাইড, তো প্রথমেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই প্রাথমিক তথ্য। এগুলো বাংলা আমি বলে নিচ্ছি আগে, যে আমরা স্ট্যাটিস্টিক্স এর এই বেসিকটা আমরা বাংলায় করব বোঝার জন্য। অ্যাকচুয়ালি এটা বুঝতে হবে। স্ট্যাটিস্টিক্স আমি যদি এই বেসিকটা না বুঝি, দেন আমার পরের প্রুফ গুলা বাংলায় করি না ইংলিশে করি, সেটা পরের বিষয়। কিন্তু আমার বুঝতে হলে আমার এই জিনিসটা বাংলায় করতে হবে। তো প্রথমে যে জিনিসটা আছে যে প্রাথমিক তথ্য এবং প্রাথমিক তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতিগুলির সুবিধা অসুবিধাগুলো আলোচনা, এগুলো অ্যাকচুয়ালি একবার পড়লেই বোঝা যায়। তারপরেও এখানে যেভাবে পয়েন্ট আউট করা আছে বা উল্লেখ করা আছে, এগুলো না বোঝার মতো তেমন কিছু না। এবং এই আমি শুধু টপিকস গুলো একটু প্রত্যেকটা লাইন টু লাইন আমি এটা আলাপ করতেছি না, কারণ এইটা একবার লিখতে বলবো সবাইকে। একটু লিখলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে কোশ্চেনটা আছে এইখানে, যে বিষয় প্রাথমিক তথ্য সরাসরি মূল অনুসন্ধান ক্ষেত্র হতে সংগ্রহ করা হয়। তথ্য অনুসন্ধানের উদ্দেশ্য, সময়, বরাদ্দ, অর্থ এবং জনবল, এই তিনটা পয়েন্ট আমরা মাথায় রাখবো। যে সময় একটা ফ্যাক্টর হবে এখানে, অর্থ, বরাদ্দ এবং জনবল অনুসন্ধানের ক্ষেত্র, এগুলো প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট আছে, কিন্তু এই বিষয়টা যে খুব ইম্পর্টেন্ট। তো প্রত্যক্ষ বা সরাসরি ব্যক্তিগত অনুসন্ধান, প্রত্যক্ষ বা সরাসরি ব্যক্তিগত অনুসন্ধান যার কাজ তার নিজের করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ অনুসন্ধানকারী নিজে অনুসন্ধান ক্ষেত্রে অবস্থান করে উত্তরদাতার নিকট হতে তথ্য সংগ্রহ করে থাকে। উত্তরদাতা কোনো শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক হইলে তথ্য সংগ্রহকারী উক্ত প্রতিষ্ঠানের শ্রমিক হিসাবে বা অন্য কোনো উপায়ে অবস্থান করে তথ্য সংগ্রহ করেন। ভেরি মাচ ক্রিটিক্যাল, যে একজন তথ্য সংগ্রহ করবে, সে একটা ইন্ডাস্ট্রির শ্রমিকের কাছ থেকে তথ্য নিলে সে একটা মানে শ্রমিক হিসাবে ওইখানে জয়েন করার পরে তারপরে তথ্য নেবে, দ্যাট ইজ তার সমপর্যায়ের লুক হয়ে। তারপরে এই ভেরি ইম্পর্টেন্ট এই টপিকসটা, সেটা হচ্ছে যে সে তথ্য সংগ্রহের উক্ত প্রতিষ্ঠানের শ্রমিক হিসাবে, শ্রমিক হিসাবে হিসাবে বলা যে আপনি এখানে জয়েন করেন বা না করেন, কিন্তু লেভেলটা হবে শ্রমিকের মতো, দ্যাট ইজ যার কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যে তার সমান মর্যাদার বা তার সাথে সহজ সরল ভাষায় বলতে গেলে তার সাথে বন্ধু সুলভ আচরণ, তার সাথে বন্ধু হইতে হবে। তো বন্ধু হইতে গেলে তার সমপর্যায়ে না হলে বন্ধুত্বটা হবে না, দেন ইনফরমেশনটা ওইভাবে মানে নেওয়া যাবে। সংগঠিত তথ্য অধিকতর সঠিক, নির্ভরযোগ্য হয়, গোপনীয়তা রক্ষা হয়। ছোট অনুসন্ধানের এই পয়েন্টে, ছোট অনুসন্ধানের ক্ষেত্রে এই পদ্ধতি বেশি উপযোগী। এই অ্যানাদার পয়েন্ট, ছোট আর অসুবিধা হচ্ছে তথ্য সংগ্রহে প্রচুর সময় এবং প্রচুর সময় এবং অর্থের প্রয়োজন হবে। অর্থের প্রয়োজন হবে। অধিক দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে। এই প্রাথমিক তথ্য সংগ্রহ করতে গেলে দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে। দক্ষতার বিষয়টা হচ্ছে তার সাথে ফ্রেন্ডলি হইতে হইতে হইলে, তার বেসিক ইনফরমেশনটা, অরিজিনাল তথ্য জানতে গেলে তার সাথে ক্লোজ না হলে বোঝা যাবে না। এবং অসুবিধা হচ্ছে বড় অনুসন্ধান ক্ষেত্রে এই পদ্ধতি অনেকটা অচল, অনেকটাই অচল, মানে বড় অনুসন্ধান থেকে এগুলো হবে না, এই এত সময় আমরা দিতে পারবো না, অথবা এটা। আচ্ছা, তারপরে হচ্ছে পরোক্ষ বা অপ্রত্যক্ষ অনুসন্ধান। পরোক্ষ
অনুসন্ধানের কিছু কিছু যেখানে উত্তরদাতা সঠিক তথ্য প্রদান করেন না, পয়েন্টটা আমরা দেখবো যে উত্তর প্রদানে অপারগতা প্রকাশ করেন, কিছু ব্যক্তিগত বিষয় আছে উত্তর প্রদান করেন না অথবা তথ্য অপারগতা প্রদান করেন। এইরূপ ক্ষেত্রে অনুসন্ধানকারী ঘটনার মাঝে জড়িত তৃতীয় কোনো ব্যক্তি বা প্রত্যক্ষদর্শী বা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচিত বা ঘনিষ্ঠ কারো কাছ থেকে তথ্য সংগ্রহ করে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি আবার একটু বলে নিই যে প্রত্যেকটা বিষয়ের সাথে সাথে প্রত্যেকটা টপিকের সাথে থেকে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সাম্পল গুলো দিয়ে একটু বোঝার চেষ্টা করবো যে সুদে আসক্ত ব্যক্তি সম্পর্কে সরি 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 মদে আসক্ত ব্যক্তি সম্পর্কে তথ্য জানার জন্য মদের দোকান বা পাড়া প্রতিবেশীর নিকট থেকে তথ্য সংগ্রহ করতে হবে। মানে যে মদ খায় তাকে জিজ্ঞাসা করলে জীবনে সে বলবে না যে আমি মদ খাই, তাই না? তো সেই ক্ষেত্রে যে মদে আসক্ত তার তথ্যটা জানতে হলে মদ কিনতে হলে মদের দোকানে যাবে, ওই দোকানদার তারা চিনবে, আর পাড়া প্রতিবেশী ওরা চিনবে, কারণ মদ খাওয়ার পরে যে রিয়েকশন হয় অথবা যেভাবে চলাচল করে এটা একমাত্র পাড়া প্রতিবেশী বলতে পারবে যে হ্যাঁ এই লোকটা এই অবস্থা। আচ্ছা যাই হোক, তো এই আমরা ক্রিটিক্যাল এক্সাম্পল এই যে এই ধরনের এক্সাম্পল গুলা এই মানে এখানে অ্যাড করা হয়েছে এই কারণে যাতে খুব সহজে বোঝা যায় বিষয়টা। তো আমরা আবার এই নিজে এইগুলা প্র্যাকটিস করা খুব টাফ এই বিষয়গুলা, যে এইগুলা এক্সপার্ট না হইলে এখানে কিন্তু ওই যে যে অনুসন্ধানকারী এক্ষেত্রে অনুসন্ধানকারী ঘটনার সাথে জড়িত তৃতীয় কোনো ব্যক্তি বা প্রত্যক্ষদর্শী, তো তথ্যগুলা তৃতীয় কোনো ডাইরেক্ট মানে কোনো ব্যক্তির সাথে এটা কোনো ইয়া করা যাবে না, সরাসরি তৃতীয় কোনো ব্যক্তি বা প্রত্যক্ষদর্শী বা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচিত বা ঘনিষ্ঠ কারো কাছ থেকে এই সংশ্লিষ্ট ব্যক্তির পরিচিত। এই পয়েন্টটা হচ্ছে যে মদের দোকানে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচিত না হলে তো সে মদের দোকান তো তারা চিনবে না, তার চিনলে তার ঘনিষ্ঠ কারো কাছে, ঘনিষ্ঠ বলছে ফ্যামিলি মেম্বার যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে এরা বলতে পারবে। তো এই ক্ষেত্রে কিছু ঝামেলাও আছে, যে এই পদ্ধতিতে অর্থ সময় শ্রম কম লাগে, ঝুঁকিপূর্ণ অর্থ সংগ্রহের জন্য এই পদ্ধতি খুব নির্ভরযোগ্য। ঝুঁকিপূর্ণ কারণ একজনের সম্পর্কে আমি এরকম ক্রিটিক্যাল কিছু ইনফরমেশন নিচ্ছি যে ইনফরমেশনটা তার মানে একটা ক্যারেক্টার শো করতেছে। আচ্ছা, গুণবাচক তথ্য সংগ্রহের জন্য এই পদ্ধতির সুবিধাজনক। তারপরে মূল উত্তরদাতা তথ্য সরবরাহ করে না বলে ইয়া কম নির্ভরশীল। এই যে এই অসুবিধার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা তো মূল থেকে নিচ্ছি না, প্রথম কথা হচ্ছে পরোক্ষ। ব্যক্তিগত রেশারেশি বা সঠিক উত্তর না জানার কারণে উত্তরদাতাগণ অনেক সময় ভুল উত্তর প্রদান করতে পারে। পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত রেশারেশি। তা আমাকে যদি আমার শত্রুর মানে কারো সম্পর্কে এই কথা জিজ্ঞাসা করে, দেখা যাবে যে ব্যক্তিগত রেশারেশির কারণে আমরা তো একটা ভুল ইনফরমেশন দিয়ে দিলাম যে হ্যাঁ ওইটা এরকম করে। আমার ব্যক্তিগত রেশারেশি বা তার কাছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তৃতীয় ব্যক্তি যে এই পয়েন্টটা মাথায় রাখবো যে তৃতীয় ব্যক্তি বলা হয়েছে এই কারণে আমি হচ্ছে প্রথম ব্যক্তি, আমি তথ্য সংগ্রহ করতেছি, যার কাছ থেকে তথ্য সংগ্রহ করব, যার তথ্য সংগ্রহ করব সে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, আর তৃতীয় ব্যক্তি হচ্ছে তার কাছ থেকে আমি আরেকজনের কাছ থেকে তথ্যটা সংগ্রহ করতেছি। ব্যক্তিগত তথ্য সংগ্রহের অধিক বিচক্ষণ ব্যক্তির প্রয়োজন হবে এইখানে, যে এই যে তৃতীয় ব্যক্তি কোন অ্যাঙ্গেলে কথা বলতেছে, তার কথার ধরন, তার কথার অ্যাটিটিউড, তার সাথে তার সম্পর্ক, এগুলা যাচাই বাছাই করতে হলে বিচক্ষণতার প্রয়োজন দিতে হবে, বিচক্ষণ ব্যক্তি লাগবে যে তথ্য সংগ্রহ করবে। ওই শুধু ডাটা কালেকশন করলাম বা যা বললো তাই লিখে নিলাম, সেটা হইলে এই ক্ষেত্রে এটা প্রবলেম হবে, অসুবিধা হবে। আচ্ছা যাই হোক, আমরা পরবর্তী পেজে যাচ্ছি, সেটা হচ্ছে প্রশ্নপত্রের মাধ্যমে গণনাকারী অনুসন্ধান। এই পদ্ধতিতে অনুসন্ধানকারী গণনাকারী নিয়োগ করে গণনা করে একটা প্রশ্নপত্র, একটা কোশ্চেনার দেওয়া থাকবে, কোশ্চেনারের এই প্রশ্নপত্রের নির্দিষ্ট স্থানে নিজ হাতে লিপিবদ্ধ করেন। এক্ষেত্রে গণনাকারী প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রশ্নপত্রের প্রশ্নগুলি সহজ, সাবলীল, বাস্তবমুখী এবং সংখ্যায় কম এবং সংক্ষিপ্ত হতে হয়। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে আমরা একটা কোশ্চেনার তৈরি করব, যে একজন প্রশ্নকারীর কাছ থেকে এক্স্যাক্টলি ওই কোশ্চেনে যা যা আছে সেগুলোই জিজ্ঞাসা করবে এবং ওইগুলো লিপিবদ্ধ করবো। তো সেই ক্ষেত্রে কোশ্চেন গুলো হইতে হবে সহজ, যেগুলো আরেকজন বুঝতে পারে, সাবলীল, বাস্তবমুখী, সংখ্যায় কম, এটা একটা পয়েন্ট, এবং সংক্ষিপ্ত। আমার কোনো কিছু বর্ণনা আমরা চাবো না, সংক্ষিপ্ত এবং কম। ব্যাপক অনুসন্ধানের ক্ষেত্রে উপযোগী, অশিক্ষিত জনগোষ্ঠী এটা বেশি উপযোগী। প্রশ্নপত্র নির্দিষ্ট থাকায় গণনাকারী ব্যক্তিগত পক্ষ সুযোগ থাকে না, এরপর ব্যক্তিগতভাবে যে কোনো কিছু করবে সেটা নাই, কোশ্চেনারে যা আছে তাই লিখতে হবে। আর অসুবিধা হচ্ছে প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতিগুলোর মধ্যে এই পদ্ধতি সবচেয়ে ব্যয়বহুল, এর প্রচুর কস্টিং। এটার পিছিয়ে গণনাকারী দক্ষ বশীভূত না হলে ভুল তথ্য সংগ্রহ করার সম্ভাবনা বেশি থাকে। এই পদ্ধতিতে সফলতা প্রশ্নপত্রের উপর নির্ভরশীল। নিখুঁত প্রশ্নপত্র তৈরির দক্ষ এবং অভিজ্ঞ লোকের প্রয়োজন হয়, যাক এটা খুব একটা আহামরি কিছু না। ডাকযোগে প্রশ্নপত্র প্রেরণের মাধ্যমে, ডাকযোগে প্রশ্নপত্রের কি সিস্টেম,
যদি এটা বাই পোস্ট আমরা পোস্ট করবো, প্রশ্নপত্রটা আমরা উম, এই এই মানে যার কাছ থেকে তথ্য সংগ্রহ করব তাকে এটা পাঠাবো। এখানে একটা বিষয় আছে, লাস্ট পয়েন্ট আছে, এক্ষেত্রে প্রশ্নপত্র ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় খাম সহ ডাক টিকিটও সরবরাহ করা হয়। কারণ আমি একজনের কাছে চিঠি পোস্ট করব, সে ওইটা চিঠিটা রিসিভ করবে, রিসিভ করার পরে এটা ফিল আপ করবে, তারপরে আবার তার পয়সা খরচ করে আমাদের কাছে পাঠাবে। এত রেসপন্সিবল পার্সন নাই যে তা না, খুব কম। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রশ্নপত্র ফেরত খাম সহ এই ডাক টিকিট সহ পাঠাই, তারপরেও দিবে কিনা সন্দেহ। দেখতেছি আমি ইয়াগুলা এখানে সুবিধাগুলো হচ্ছে এই পদ্ধতিতে খুব অল্প সময়, কম খরচে অধিক তথ্য সংগ্রহ করা যায়। গণনাকারী প্রভাব মুক্ত থাকে, যে গণনাকারী খুব বড় আকারের অনুসন্ধানের ক্ষেত্রে দ্রুত তথ্য সংগ্রহ করা যায়। কারণ অশিক্ষিত জনগোষ্ঠী এই পদ্ধতিতে ব্যবহার করা যায় না, এটা হচ্ছে অসুবিধা। উত্তরদাতা প্রশ্নপত্র ফেরত পাঠানো বা ভুলভাবে পূরণ করেন বা নির্দিষ্ট সময়ের পরে ফেরত পাঠান, এটাও হইতে পারে, সেইটাও প্রবলেম। অনেক উত্তরদাতা তার স্বার্থ বিরোধী হলে ভুল তথ্য প্রদান করে, যা যাচাই করা সম্ভব হয় না। আমরা যেহেতু একটা পেপারসে লেখা উনি পাঠাই দিয়েছে, আমরা এটা যাচাই করতে একটু প্রবলেম হবে, এটা হচ্ছে অসুবিধা। নেক্সট যেটা আসছে সেটা তথ্য সংগ্রহকারী সরাসরি পর্যবেক্ষণ। এইখানে এই কথাটা যেটা আছে, পর্যবেক্ষণ এই পদ্ধতিতে অনুসন্ধানকারী নির্দিষ্ট গবেষণার সাথে সম্পৃক্ত কিছু প্রশ্ন ও প্রশ্ন অনুসারে কার্যক্ষেত্রের পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। যেমন এটা এক্সাম্পল আছে, যেমন জিনিস বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মাটির গুণাগুণ সম্পর্কিত তথ্য এভাবে সংগ্রহ করতে হয়। কিভাবে গণনাকারী অনুসন্ধানকারী সততা, দক্ষতা। আচ্ছা, এখানে আমরা দেখি বিষয়টা সুবিধা কি। পর্যবেক্ষণমূলক তথ্য সংগ্রহে এই পদ্ধতি বেশ সুবিধাজনক। গুণবাচক তথ্য সংগ্রহের ক্ষেত্রে এই পদ্ধতি সুবিধাজনক। ছোট অনুসন্ধান, তথ্য অনুসন্ধানকারী অজ্ঞতা, পক্ষপাতিত্বতা, আহ ঈর্ষা জনিত কারণে ভুল তথ্য পরিবেশন করতে ব্যাপক অনুসন্ধানের ক্ষেত্রে এই পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল। অনুসন্ধান দক্ষ হওয়া বাঞ্ছনীয় অনুসন্ধানকারী। এটা পর্যবেক্ষণ কথাটা খুব ক্রিটিক্যাল, যে পর্যবেক্ষণ, যে সম্পৃক্ত কিছু প্রশ্ন অনুসারে কার্যক্ষেত্র পর্যবেক্ষণের মাধ্যমে এটা ওনারে মানে কোশ্চেন করার চেয়ে আমরা পর্যবেক্ষণটাই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এখানে, ওনার অ্যাটিটিউড দেখে অথবা পরিবেশ। আচ্ছা, তারপর আছে স্থানীয় প্রতিনিধি। স্থানীয় প্রতিনিধি বা সাংবাদিক, এটা হয় এই পদ্ধতিতে অনুসন্ধানকারী বিভিন্ন অঞ্চলের স্থানীয় প্রতিনিধি বা সংবাদদাতা নিয়োগ করে নিয়মিতভাবে এই অঞ্চল ভিত্তিক তথ্য, যেমন শস্যের উৎপাদন, বন্যা পরিস্থিতি ইত্যাদি একজনের স্থানীয় প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করা। তো সেই ক্ষেত্রে বৃহৎ এলাকা হতে নিয়মিত তথ্য সুবিধা, জরুরি ভিত্তিতে নিয়োগ করা যায়, সে অল্প খরচ হয়, এটাও সুবিধা। অসুবিধা হচ্ছে এই পদ্ধতিতে সংগৃহীত তথ্য অনেক সময় অনুমান নির্ভর পরিবেশিত তথ্য পক্ষপাতমূলক হবার সম্ভাবনা থাকে এবং দক্ষ হওয়া বাঞ্ছনীয়। অনুসন্ধানকারী দক্ষ না হইলে তথ্যটা হবে না। 7 নম্বর, টেলিফোনের মাধ্যমে। আমরা টেলিফোন অথবা মোবাইল যাই বলি, আবার টেলিফোনে যে আমরা একজনের কোশ্চেন ফোন করলাম, তারপরে তো এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তথ্য সংগ্রহকারী যে হবে কণ্ঠস্বর শ্রুতিমধুর, কথাবার্তা মার্জিত হওয়া বাঞ্ছনীয়। একজনকে টেলিফোন করলাম অথবা মোবাইল করলাম, তার সাথে খুব সুন্দর ভাষায় কথা না বলে সে মোবাইলটা কেটে দিবে অথবা টেলিফোনে অ্যান্সারটা দিবে না। তো যেহেতু চেহারা ছবি দেখতেছে না, কথার উপরে সমস্ত ইনফরমেশন গুলা দিবে, সেই কিছু কথাগুলা শ্রুতিমধুর এবং কথাবার্তা মার্জিত হওয়া বাঞ্ছনীয়। আচ্ছা, তো তাৎক্ষণিকভাবে অল্প সময়ের জন্য কম সময় এটা সংগ্রহ করা যায়। আর নিয়োগ করতে এটা গণনাকারী নিয়োগ করতে হয় না, ছোট আকারের, এটা উপযোগী। আর এটার প্রবলেম গুলো হচ্ছে যে তথ্য সংগ্রহের জন্য উত্তরদাতার টেলিফোন ও তার উপস্থিতি প্রয়োজন। কারণ যার কাছ থেকে তথ্য সংগ্রহ করবে তার যদি টেলিফোন না থাকে তাহলে তো হবে না, টেলিফোন নাম্বার থাকতে হবে, তার তার নিজের থাকতে হবে, আরেকজন টেলিফোন দিলে তো হবে না। এই ছোটখাটো বিষয়গুলো আমরা যেগুলোর সাথে রিলেটেড, আমরা যেই কাজগুলো নিজেদের মানে মতো করে করি, সেগুলা যদি আমরা চিন্তা করি তাহলে এগুলা ইজি খুব। অনুন্নত দেশে যথেষ্ট টেলিফোন না থাকায় শুধুমাত্র একটি বিশেষ শ্রেণীর লোক হতে এই তথ্য সংগ্রহ করা যায়। বড় অনুসন্ধান ক্ষেত্রে এই পদ্ধতি করা হয় না, এই পদ্ধতির ক্ষেত্র খুবই সীমিত। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে 7টা পয়েন্ট ছিল প্রাথমিক তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতিগুলি, সুবিধা অসুবিধা এগুলা এক্সপ্লেন করা হইলো। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই জিনিসগুলো একটু ডিটেলস আমরা একটু দেখবো, প্রয়োজনে নিজের মতো করে আরো কয়েকটা পয়েন্ট এখানে অ্যাড করবো। আমি তিনটা তিনটা করে সবগুলো সুবিধা, তিনটা তিনটা করে অসুবিধা রাখছি। আরো সুবিধা আছে, আরো অসুবিধা আছে, এগুলা ইচ্ছা করলেই লেখা যায়, আমি তিনটার বেশি রাখি না। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে প্রাথমিক তথ্য মাধ্যমিক তথ্যের মধ্যে পার্থক্য। প্রাথমিক তথ্য মাধ্যমিক তথ্যের মধ্যে পার্থক্য হচ্ছে এই যেমন প্রথম পার্থক্য, এখানে 6-7টা পার্থক্য আছে। এই তথ্য কোন অনুসন্ধান ক্ষেত্র হতে সরাসরি সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক তথ্য বলে।
সরাসরি প্রাথমিক, আর মাধ্যমিক হচ্ছে অনুসন্ধান ক্ষেত্র হতে সরাসরি সংগ্রহ না করে পূর্বের সংগৃহীত কোনো তথ্য বা প্রকাশনা হতে সংগ্রহ করা হয় তাকে মাধ্যমিক তথ্য বলে। প্রাথমিক, এটা ডেফিনেশন। প্রাথমিক তথ্য হচ্ছে মৌলিক, ইহার উপর পূর্বে কোনো পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা হয় নাই। আমি বলে রাখবো যে একটা টার্ম বলে সেকেন্ড টার্মটা যে সেটা কাউন্টার হবে, এটাই স্বাভাবিক। মাধ্যমিক তথ্য মৌলিক নয়, ইহার উপর পূর্বের কোনো বা কোনো পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা হয়নি। প্রাথমিক তথ্য সংগ্রহ করার জন্য প্রচুর অর্থ, সময় ও জনবল প্রয়োজন হয়, এখানে সেই জিনিসটা প্রয়োজন হয় না। প্রাথমিক তথ্য সব সময় মূল এককে সংগ্রহ করা হয়। আর মাধ্যমিক তথ্য কখনো মূল একক, আবার কখনো পরিসংখ্যানিক পদ্ধতি যেমন গড়, শতকরা হার ইত্যাদি, জাস্ট আফটার প্রসেসিং সাম স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর তারপরে সংগ্রহ করা হয়। প্রাথমিক তথ্য নির্ভুলভাবে সংগ্রহের জন্য দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর প্রয়োজন হয়। মাধ্যমিক তথ্য সংগ্রহের জন্য দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর প্রয়োজন হয় না, কারণ এটা প্রসেসিং করা থাকে, আমরা ওইখান থেকে তথ্যটা নিব। প্রাথমিক তথ্য অধিক নির্ভরযোগ্য, বাট মাধ্যমিক তথ্য হবে কম নির্ভরযোগ্য। প্রাথমিক তথ্য মাধ্যমিক তথ্যের উপর নির্ভর করে না, কিন্তু মাধ্যমিক তথ্য প্রাথমিক তথ্যের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে। প্রাথমিক তথ্য সুমারি বা নমুনায়নের যে কোনো পদ্ধতিতে সংগ্রহ করা হয়, মাধ্যমিক তথ্য সংগ্রহের জন্য কোনো পদ্ধতি ব্যবহার করা হয় না, কারণ এখানে উৎস হতে তথ্য সংগ্রহ করা হয় না। এটা একটু ছবিটা আসে না কারণ এখানে উৎস হতে তথ্য সংগ্রহ করা হয়, উৎস হতে। ঠিক আছে, এখানে হচ্ছে আহ প্রাথমিক তথ্য সুমারি বা নমুনায়ন যে কোনো পদ্ধতিতে সংগ্রহ করা যায়, আর মাধ্যমিক তথ্য সংগ্রহের জন্য কোনো পদ্ধতি ব্যবহার করা হয় না। যেমন এই সুমারি বা নমুনায়ন সেটা না, এটা জাস্ট আমরা উৎস হতে তথ্যটা সংগ্রহ করি। প্রাথমিক তথ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেই সংগ্রহ করে বলে কোনো উৎস হতে প্রাপ্ত তার উল্লেখ করার প্রয়োজন নাই। যেমন এটা একটা রেফারেন্স লাগে যে এটা কোত্থেকে আসে, এটা তো ব্যক্তিগতভাবে নিজে সংগ্রহ করতে। আর মাধ্যমিক তথ্য পূর্বে সংগৃহীত কোনো তথ্য বা প্রকাশনা হতে সংগ্রহ করা হয় বলে কোন উৎস হতে প্রাপ্ত তার উল্লেখ করার প্রয়োজন হয়। ঠিক আছে, এখানে একটু ছবিটা আসে নাই, আমরা এটা ল্যাঙ্গুয়েজটা বুঝে নিব কিভাবে। সাধারণত কোনো বড় প্রতিষ্ঠান কর্তৃক প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। ছোট বা বড় যে কোনো প্রতিষ্ঠান, এমনকি একক গবেষকও তার প্রয়োজনে মাধ্যমিক তথ্য সংগ্রহ করতে পারে না। সেই গেল পার্থক্য। আমরা যাচ্ছি পরবর্তীতে, আরেকটা টপিক চলে আসলো এখানে, সেকেন্ড টপিক, সেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন। স্ট্যাটিস্টিক্স এর খুব ফার্স্ট স্টেপ, এই একটা প্রসেসিং আমরা এখানে যাচ্ছি। গণসংখ্যা নিবেশনটা কিভাবে, গণসংখ্যা নিবেশনটা কি সেটা আগে একটু বলি। যে কোনো বিষয়ে সংগৃহীত পরিসংখ্যানিক তথ্যগুলি সাধারণত বিক্ষিপ্ত অবস্থায় পাওয়া যায়। এরূপ তথ্যের বিশ্লেষণ করে খুব ছোটখাটো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হলেও বড় বড় ক্ষেত্রে অনেকটা অসম্ভব হয় দাঁড়ায়। মূলত এই কারণেই তথ্যের সংক্ষিপ্তকরণের প্রয়োজন হয়, এবং এ থেকেই গণসংখ্যা নিবেশনের উৎপত্তি। গণসংখ্যা নিবেশনটা অ্যাকচুয়ালি কি কারণে করা হয় সেই জিনিসটা আমরা এখানে ব্যাখ্যা করলাম। তারপরে এইখানে টিক দেওয়া এক পয়েন্ট একটু মাথায় রাখবো। কোন পরিসংখ্যানিক গবেষণার কাজ সংগ্রহিত প্রাথমিক তথ্য সারিতে চলকের মাধ্যমে ক্রমানুসারে তথ্যগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে অংশগুলির তথ্যসমূহকে অবস্থান নির্ণয় করার জন্য যে সারণী ব্যবহার করা হয় তাকে গণসংখ্যা নিবেশন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে। সাধারণত আচ্ছা, একটি সাধারণ গণসংখ্যা নিবেশনের শ্রেণী ব্যক্তি টালি চিহ্ন এবং গণসংখ্যা শিরোনামের একটি কলাম থাকে। মূলত যেটা বললাম যে গণসংখ্যা নিবেশনের মাত্র 3টা কলাম শুরুতে, প্রাইমারি, তারপরে আমরা এটা প্রসেসিং করে 4টা 5টা 6টা কলাম প্রয়োজন অনুযায়ী করতে পারি। কিন্তু গণসংখ্যা সারণী বলতে যেটা বোঝায়, শ্রেণী ব্যক্তি তৈরি করব, টালি চিহ্ন দিব, এবং টালি চিহ্নটাকে গণনা করে গণসংখ্যা একটা লিখবো। সেই জিনিসটা হচ্ছে আমরা কতগুলা টালি চিহ্ন, সেই জিনিসটা আমরা একটু শো করবো। দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সাধারণত। আচ্ছা, একটি সাধারণ গণসংখ্যা নিবেশনের শ্রেণীবদ্ধ বললামই। কিন্তু একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনের শ্রেণীব্যক্তি টালি চিহ্ন গণসংখ্যার পাশাপাশি শ্রেণী মধ্যবিন্দু এবং যোজিত গণসংখ্যা শিরোনামে আরো 2টি অর্থাৎ মোট 5টি কলাম থাকে। এটাও আমরা এই ব্যাখ্যা করব। তারপরে বিখ্যাত পরিসংখ্যানবিদ কক্সটেন এন্ড কাউডিং এর মতে গণসংখ্যা নিবেশন হলো একটি পরিসংখ্যানিক সারণী, যেখানে একটি চলকের পৃথক মানগুলিকে উহাদের মানের ক্রমানুসারে এককভাবে বা কতগুলো শ্রেণীর মাধ্যমে তাদের গণসংখ্যা সহ পাশাপাশি সাজানো হয়। এখানে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে একটি চলকের পৃথক মানগুলিকে উহাদের মানের পৃথক মান, আমরা পৃথক মানেরও গণসংখ্যা করতে পারি এককভাবে, অথবা শ্রেণীও করতে পারি। দুইটাই আমরা গণসংখ্যা নিবেশন বলবো। আচ্ছা, এখন একটি অবিরত গণসংখ্যা নিবেশনের তৈরির পদ্ধতি আলোচনা করব, যে কিভাবে একটা অনেকগুলো স্টেপ আমরা আছে এখানে, স্টেপ গুলা দেখবো।
একটি অবিরত গণসংখ্যা নিবেশন তৈরির পদ্ধতি। একটা অনুসন্ধান প্রাপ্ত হতে তথ্যের সাহায্যে অবিরত গণসংখ্যা নিবেশন তৈরি করতে নিম্নের পদ্ধতিগুলো অনুসরণ করে। প্রথম কাজ হচ্ছে প্রথমে পর্যবেক্ষণের মাধ্যমে তথ্যের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানকে খুঁজে বের করা। এগুলো বোঝা যাবে। আমরা তারপর পরিসর বের করবো, বৃহত্তর মান মাইনাস ক্ষুদ্রতম, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, তথ্য সারির সমান বা অসমান শ্রেণীব্যক্তিতে নেওয়া হবে বা অন্তর্ভুক্ত বা বহির্ভুক্ত শ্রেণীতে সাজানো হবে তা নির্ধারিত করতে হবে। সাধারণত সংখ্যাগুলির মধ্যে বিরতি কম হলে সমান শ্রেণী ব্যবধান এবং সংখ্যাগুলি বিক্ষিপ্তভাবে বা কোনো অংশে কম আবার কোনো অংশে বেশি এরূপ থাকলে অসমান শ্রেণী ব্যক্তি। আমরা নর্মালি ইউজ তো হচ্ছে ইকুয়াল ক্লাস ইন্টারভেল, কিন্তু আনইকুয়াল ক্লাস ইন্টারভেলের গণসংখ্যা নিবেশন হইতে পারে আর কি। আচ্ছা, ইহার পর শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধানে নির্ণয় করা হয়। পরিসংখ্যানের শ্রেণীর সংখ্যা সাধারণত 5 থেকে 25-এর মধ্যে থাকে। পয়েন্টগুলো মাথায় রাখবো। এই জন্য অনেক সময় পরিসরকে 5 এবং 25 দ্বারা ভাগ করে যে দুইটি মান পাওয়া যায় তাদের মাঝামাঝির একটি উপযুক্ত মানকে শ্রেণী ব্যক্তি হিসাবে ব্যবহার করা হয়। এই ক্যালকুলেশনটা আমরা মাথায় রাখবো একটু, 5 এবং 25। তারপরে যে জিনিসটা হচ্ছে, ইহার পর সাধারণ গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি, টালি চিহ্ন এবং গণসংখ্যা শিরোনামের একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে পূর্ণাঙ্গর দুইটা, যেটা আগেই বলা হয়েছে যে পূর্ণাঙ্গের ক্ষেত্রে শ্রেণী ব্যক্তির শ্রেণী মধ্যবিন্দু, টালি চিহ্ন, গণসংখ্যা এবং যোজিত গণসংখ্যা শিরোনামের বিভিন্ন কলামের একটি ছক সাজানো হয়। আচ্ছা, আমরা পরবর্তী পেজে যাচ্ছি। এখানে আরেকটা 5 নাম্বার পয়েন্ট, অথবা সবচেয়ে ছোট শ্রেণীর নিম্ন সীমা নির্ধারণ করতে হবে। সাধারণত তথ্য সারির ক্ষুদ্রতম মান বা তার পূর্বের কোন সংখ্যাকে, পয়েন্টটা মাথায় রাখবে, সবচেয়ে ছোট মান এবং তার পূর্বের কোন সংখ্যাকে এক্ষেত্রে বিবেচনা করা হয়। উক্ত মান থেকে শুরু করে নির্ধারিত শ্রেণীব্যক্তিকে অন্তর্ভুক্ত বা বহির্ভুক্ত পদ্ধতির শ্রেণীগুলি লেখা হয়। বৃহত্তম মান এবং বৃহত্তম মানের পরের কোন সংখ্যাকে, পয়েন্টটা মাথায় রাখবে, ক্ষুদ্রতম মান থেকে আর একটু ছোট মানে যাব, বৃহত্তম মান থেকে আর একটু আমরা বড় মানে যাব শ্রেণীর উচ্চ সীমা নির্ধারণ করতে। উপাত্তের প্রত্যেকটি মানকে পর্যবেক্ষণ করে যে সংখ্যাটি যে শ্রেণীতে পড়ে সেই শ্রেণী বরাবর একটি করে টালি চিহ্ন বা দাগ চিহ্ন দেব। গণনার সুবিধার্থে একই শ্রেণীভুক্ত প্রতি 5টি টালি মার্ককে একত্রে 1, 2, 3, 4 এবং 5 নাম্বারটা দিব মাঝামাঝি ক্রস করার পর। এটা দিয়ে বোঝা যাবে 1, 2, 3, 4টা না, মাঝখানেটাও একটা টালি চিহ্ন হিসাবে আমরা ট্রিট করবো এভাবে কাজ সুবিধার জন্য। এরপর প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত টালি মার্কগুলি গণনা করে সেই শ্রেণীর গণসংখ্যা কলামে আমরা লিখবো। 8 নম্বর হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। যদি বলেন যে যদি আমরা বিশেষ কিছু করি, শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণীর নিম্ন সীমা উচ্চ সীমা গড়কে ব্যবহার করে আলাদা কলামে লিখতে হবে। যোজিত গণসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণীগুলির গণসংখ্যা পর্যায়ক্রমে যোগ করে নির্ণয় করে আলাদা কলামে লিখতে হবে। এভাবে একটি আদর্শ গণসংখ্যা সারণী তৈরি করা হয়। যাই হোক, আমরা মোটামুটি ভাবে এক্সপ্লেন করলাম। এটা বারবার দেখবো, আমার কিছু ল্যাঙ্গুয়েজ এখানে হয়তো মানে বাদ করে যেতে পারে। আমরা এটা চেক করব, ভালো করে চেক করার পরে এই জিনিসটা একটু দেখবো যে 8, 9টা 10টা পয়েন্ট আছে, পয়েন্টের উপরে এইভাবে আমরা গণসংখ্যা একটা সারণী তৈরি করি। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আচ্ছা, পরবর্তী স্লাইডটা হচ্ছে এই গণসংখ্যা সারণী নিয়েই তৈরি অন্তর্ভুক্ত শ্রেণীব্যক্তি পদ্ধতি এবং বহির্ভুক্ত শ্রেণীব্যক্তি পদ্ধতি। আমরা এটা খুব সুন্দর, আমার এখানে কোনো ছক টক করা নাই, ডাইরেক্ট লেখা, আমরা এটা ছক করে লিখবো সুন্দর করে। অন্তর্ভুক্ত শ্রেণীব্যক্তি বা পদ্ধতি, বহির্ভুক্ত শ্রেণীব্যক্তি বা পদ্ধতি। ওই যে আমরা গণসংখ্যা ওইখানে দেখলাম যে দুইটা শ্রেণী, যে পদ্ধতিতে কোনো শ্রেণীর শ্রেণীব্যক্তির উচ্চ সীমা এবং নিম্ন সীমা উভয়কেই ওই শ্রেণীর অন্তর্ভুক্ত বিবেচনা করা হয় তাকে অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত বলতে বোঝাবো যে একটা ক্লাস ইন্টারভ্যাল আছে, ক্লাস ইন্টারভ্যাল লোয়ার লিমিট এবং আপার লিমিট দুইটাকে এই গ্রুপে বিবেচনা করব। তাহলে বহির্ভুক্ত বলতে আমরা বুঝি এই পদ্ধতিতে কোনো শ্রেণীব্যক্তি সাধারণত উচ্চ সীমা এক শ্রেণীতে বিবেচনা করা হয় না, পরের শ্রেণীতে বিবেচনা করা হয়, বরং নিম্ন সীমাকে বিবেচনা করা হয়। তবে একটা কথা আছে যে কোনো কিছু না বলা থাকলে আমরা এটা লোয়ার লিমিটটাকে প্রেফার করবে একটু। সাধারণত বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করে, অন্তর্ভুক্ত শ্রেণীব্যক্তি বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর বহির্ভুক্তটা অন্তর্ভুক্ত এবং অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে শ্রেণীগুলি পরস্পর পৃথক বা বিচ্ছিন্ন থাকে, প্রত্যেকটা শ্রেণী আলাদা আলাদা পৃথক থাকবে। এই ক্ষেত্রে শ্রেণীগুলি পরস্পর পৃথক বা বিচ্ছিন্ন থাকে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেগুলো টিক দেওয়া সেগুলো একটু স্পেশালি মার্ক করবো। এই ক্ষেত্রে কোনো একটা শ্রেণীর উচ্চ সীমা এবং তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মান সমান থাকে না। যেমন আমরা এক্সাম্পল পরে, যদি এক্সাম্পল পরে আছে কি, এক্সাম্পল পরে থাকার কথা না, এক্সাম্পল এখানে দেওয়া হয় নাই। যাই হোক, এখানে যদি এক্সাম্পল দেই, আমরা এক্সাম্পল দিতাম, তাহলে এখানে যেমন এই যে এই ক্ষেত্রে একটি শ্রেণীর উচ্চ সীমা তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মান সমান থাকে না। যেমন আমরা যদি বলি 10 থেকে 19,
20 থেকে 29, 30 থেকে 39, কোনো মানে লোয়ার লিমিট এবং আপার লিমিটের সাথে কোনো মিল নাই। কিন্তু এই ক্ষেত্রে কোনো একটা শ্রেণীর উচ্চ সীমা এবং তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মান সমান থাকে, যেমন 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এরকম। 20 দুইবার আছে এক জায়গায় আপার লিমিটে, একবার লোয়ার লিমিটে। 30 দুইবার আছে এক জায়গায় লোয়ার লিমিটে, একবার আপার লিমিটে। শুধু শুরুর মানটা এবং শেষের মানটা দুই জায়গায় থাকে না। তো এটাকে বলা হয় বহির্ভুক্ত, যে 20 দুই জায়গায় থাকতেছে কিন্তু আমরা কাউন্ট করতেছি এক জায়গায়। নর্মালি আমরা লোয়ার লিমিটটাকে কাউন্ট করি নর্মালি। এখানে আমার কোনো প্রয়োজন আমি আপার লিমিটও কাউন্ট করতে পারি, সেক্ষেত্রে পরে যখন অঙ্ক দেখাবো তখন এই বিষয়টা একটু আলোচনা করব। পরপর দুইটি শ্রেণীর উচ্চ সীমাদ্বয় বা নিম্ন সীমাদ্বয়ের ব্যবধানকে এই পদ্ধতিতে শ্রেণী ব্যবধান বা শ্রেণীর আকার হিসেবে বিবেচনা করা হয়। পরপর দুইটা শ্রেণীর যদি লোয়ার লিমিট নেই আমরা, তাহলে ক্লাস ইন্টারভ্যাল ঠিক থাকবে, অথবা আপার লিমিট নিলে হবে। কিন্তু এই ক্ষেত্রে কোন শ্রেণীর উচ্চ সীমা হতে নিম্ন সীমার ব্যবধানকে এই পদ্ধতিতে শ্রেণী ব্যবধান বা শ্রেণীর আকার হিসেবে বিবেচনা করা। এই ক্ষেত্রে শ্রেণীগুলিকে অবিচ্ছিন্ন করতে প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করা আবশ্যক। এই ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি পরস্পর অবিচ্ছিন্ন, তাই প্রকৃত শ্রেণীসীমার প্রয়োজন হয় না। এখানে প্রকৃত শ্রেণীসীমার প্রয়োজন পড়ে। আচ্ছা, প্রকৃত শ্রেণীসীমা ব্যতীত লেখ বা চিত্র অঙ্কন করা যায় না। এটার উপর যদি আমরা গ্রাফ করি, প্রকৃত শ্রেণীসীমা না হলে আমরা গ্রাফ করতে পারবো না। এটা সরাসরি লেখ বা চিত্র অঙ্কন করা যায়, ফলে স্বভাবতই মধ্যমা বা প্রচুরক নির্ণয়ে কোনো সমস্যা হয় না। এখন এই ক্ষেত্রে মধ্যমা এগুলো নির্ণয় করতে যাব যখন, তখন এগুলো একটু দেখাবো। আপাতত আমি পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডটা হচ্ছে বিরত নিবেশন, বিরত নিবেশন এবং অবিরত নিবেশন। আগের যেটা ছিল, আগের পার্থক্য যেটা ছিল সেটা হচ্ছে অন্তর্ভুক্ত শ্রেণীব্যক্তি বা পদ্ধতি, বহির্ভুক্ত বা শ্রেণীব্যক্তি পদ্ধতি। এটার সাথে রিলেটেড আরেকটা বিষয় হচ্ছে বিরত নিবেশন, বা এটা হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন বা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। বিচ্ছিন্ন চলকের মানগুলি ক্রমানুসারে সাজিয়ে তাদের পর্যায়ক্রমিক গণসংখ্যা পাশাপাশি লিপিবদ্ধ করে যে সারণী পাওয়া যায় তাকে বিরত, বিচ্ছিন্ন বা বিরত নিবেশন বলে। আর অবিচ্ছিন্ন চলকের মানগুলিকে যদি একই আবার আচ্ছা, এক্ষেত্রে চলকের মানগুলি পৃথক পৃথক ভাবে দেখানো হয় শ্রেণীব্যক্তি হিসাবে, এখানে শ্রেণীব্যক্তি হিসাবে দেখানো হবে। বিচ্ছিন্ন চলকের অল্প সংখ্যক তথ্যের জন্য এই বিশেষ, বা এটা অল্প সংখ্যক তথ্যের জন্য, এটা বেশি সংখ্যক তথ্যের ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। 4 নাম্বার, ইহা কেবলমাত্র বিচ্ছিন্ন চলকের জন্য প্রযোজ্য। এটা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দুই চলকের জন্য প্রযোজ্য। এই চলকের মান সরাসরি সরাসরি লেখা হয়, শ্রেণী থাকে না বলে শ্রেণী মধ্যবিন্দুর প্রয়োজন হয় না। এখানে শ্রেণী মধ্যবিন্দুর প্রয়োজন হয় না বিচ্ছিন্ন, এখানে বিচ্ছিন্ন থাকে বলে শ্রেণী মধ্যবিন্দুর প্রয়োজন পড়ে। এখানে কোন সংখ্যাটি কতবার আসছে তাই গণসংখ্যার আকারে দেখানো হয়। এখানে কোন শ্রেণীতে কতগুলো সংখ্যা আছে তাই গণনার আকারে দেখা হয়। এটা বিচ্ছিন্ন বলতে আমরা এখানে বোঝাবো, এখানে ক্লাস ইন্টারভ্যাল না, যেমন 2 কতবার আছে, 9 কতবার আছে, 13 কতবার আছে, এগুলা এখানে হবে 10 থেকে 15-র ভিতরে কয়টা মান আছে। এখানে খুব একটা ইম্পর্টেন্ট এই 7 নাম্বার, যেমন এই চলকের সঠিক মান ব্যবহার করা হয় বলে এক্ষেত্রে পরিসংখ্যানের বিভিন্ন সূত্র ব্যবহার করে তথ্যের বৈশিষ্ট্য সম্পর্কে মোটামুটি সঠিক মান পাওয়া যায়। সঠিক মানের পরিবর্তে চলকের মধ্যমান ব্যবহার করা হয়। দ্যাট ইজ, যেমন আমরা বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে বলতে পারি 5 কতবার আছে, এক্স্যাক্টলি 5টাই কতবার আছে। কিন্তু এখানে যখন আমরা ক্লাস ইন্টারভ্যাল ধরি 10 থেকে 0 থেকে 10-এর ভিতরে, 0 থেকে 10-এর ভিতরে মানটা কতবার আছে, ওই মানটা যে কত সেটা কিন্তু আমরা জানি না। দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। এটা একটা মাধ্যমিক তথ্যের সরি, সঠিক মানের পরিবর্তে চলকের মধ্যমান ব্যবহার করা হয়। আমরা 10 থেকে 20-এর মধ্যমান হচ্ছে 15 নিচ্ছি। এখন এখানে যে 5টা মান আছে 10 থেকে 20-এর ভিতরে, ওই 5টা মান কি, 5টা মান 11 হইতে পারে, 19 হইতে পারে, 17 হইতে পারে, 15 হইতে পারে। কিন্তু আমরা 10 থেকে 20-এর ভিতরে মাঝখানের মানটা 15টা নিচ্ছে, দেখাচ্ছে যে এইটা হচ্ছে একটা প্রবলেম। তারপরে হচ্ছে বাস্তবে এই সারণীর ব্যবহার সীমিত, এটা করতে গেলে অ্যাকচুয়ালি বিচ্ছিন্ন মান কতগুলো, 9, 6, 13, 27, 25, কত আমরা কতগুলো মান আমরা এখানে লিখতে পারবো। তো অল্প শর্ট হইলে এগুলো সীমিত, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ক্লাস ইন্টারভ্যাল ব্যবহার করি 10 থেকে 20, 10 থেকে 20-এর ভিতরে যতগুলো মান আছে সবগুলো এটার ভিতরে আমরা অ্যাড করে ফেলবো। সেই ক্ষেত্রে এটা অনেক মানে প্রচুর পরিমাণে ব্যবহার করা যায়। 9 নম্বর ডিফারেন্সটা হচ্ছে এক্ষেত্রে মধ্যমা এবং প্রচুরক নির্ণয়ের কোনো সুপ্রতিষ্ঠিত সূত্র না থাকলেও পর্যবেক্ষণের মাধ্যমে অতি সহজে মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করা যায়। মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করা যায়। আমরা যে জিনিসটা জানি যে প্রচুরক হচ্ছে, দেখবো পরবর্তী লেকচারে, প্রচুরক হচ্ছে যে জিনিসটা বেশি বার আছে, তাহলে কোন তথ্যটা এক্স্যাক্টলি বেশি বার আছে ফ্রিকোয়েন্সি দেখে আমরা এটাকে প্রচুরকটা নির্ণয় করতে পারবো। মধ্যমাটা হচ্ছে ছোট থেকে বড় যেহেতু সাজানো থাকে, যেই মানটা মাঝখানে আছে সেটা আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে পর্যবেক্ষণের মাধ্যমে এই ক্ষেত্রে মধ্যমা বা প্রচুরক নির্ণয় করা সম্ভব নয়, বিকজ একটা ক্লাসের ভিতরে কয়টা, এই ক্লাসে সাপোজ কোনো একটা ক্লাসে হাইয়েস্ট
20টা ফ্রিকোয়েন্সি আছে। তো কোনো একটা ক্লাস বলতে যদি ওই ক্লাসটা যদি 20 থেকে 25 হয়, তাহলে 20 থেকে 25-এর ভিতরে এখানে মধ্যমা প্রচুরকটা আছে অথবা মধ্যমাটা আছে, কিন্তু এটা কত সেটা বের করতে গেলে আমি কি ডাইরেক্ট কোনো ভ্যালু পাবো না। এই ক্ষেত্রে পর্যবেক্ষণের মাধ্যমে আমি পর্যবেক্ষণ করেই যে আমি মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করে ফেলবো, এটা এখানে সম্ভব নয়। তবে এক্ষেত্রে শুধুমাত্র সূত্রের মাধ্যমে মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করা, কিন্তু সূত্র প্রয়োজন, কিন্তু এই ক্ষেত্রে সূত্র প্রয়োজন নাই। এই সারণীতে আয়তলেখা দ্বারা উপস্থাপন করা যায় না, যেহেতু বিচ্ছিন্ন এটাকে আয়তলেখা দ্বারা আহ উপস্থাপন করা যাবে না। চিত্রের সাহায্যে প্রচুরকও নির্ণয় করা যায় না, পয়েন্টটা রাখবো। এই সারণীতে আয়তক্ষেত্র দ্বারা উপস্থাপন করা যায় বলে স্বভাবতই চিত্রের সাহায্যে প্রচুরকও নির্ণয় করা যায়। আচ্ছা, যাই হোক, তাহলে মোটামুটি একটা এক্সপ্লেনেশন আসলাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পর। তারপরে আমরা আমার মনে হয় এটা উইদিন 30 মিনিটস চলে গেছে, আমরা এখানে এটা ক্লোজ করে দেই। তারপরে বিভিন্ন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের জন্য আমরা আলাদা একটা লেকচার এখানে এখানে এরপরে একটা করতেছি। আপাতত এখানে এটা ক্লোজ করে দেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।